দেখো আজকে তোমাদের শুরু করব ক্লাস 11-এর ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল অর্থাৎ বাস্তব চলের অপেক্ষক। ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল অর্থাৎ বাস্তব চলের অপেক্ষক। আগের ম্যাপিং কমপ্লিট হয়ে গিয়েছিল 2C চ্যাপ্টারটার। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে বাস্তব চলের অপেক্ষক, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। যদিও ফাংশন, ম্যাপিং এই জিনিসের কনসেপ্ট আগের ক্লাসে বা আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস থেকে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। অপেক্ষক, এখন যে চ্যাপ্টারটা আসছে বাস্তব চল অপেক্ষক, সেই অপেক্ষক সম্বন্ধে বিস্তারিত একটু ডেফিনেশন বা বাস্তব চল অপেক্ষকটা কী জিনিস সেটা একটু বলছি, তবে ক্লিয়ার হবে। মনে করো এরকম দেখতে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকের এক্স যে কোনো একটা মনে করো বাস্তব চলরাশি। ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স মনে করো যে কোনো একটা বাস্তব চলরাশি, এবং এই চলরাশিটা হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে স্বাধীন তোমার ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট চল, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সটা হচ্ছে আমার একটা বাস্তব সংখ্যা, বাস্তব চল, যে চলটা কিন্তু স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওয়াইটা আমার ডিপেন্ডেন্ট অধীন। কিন্তু ওয়াইটা আমার ডিপেন্ডেন্ট অর্থাৎ অধীন। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের পরিচয়, এক্সটা যে কোনো এক্সটা একটা বাস্তব চল, যে চলটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এবং ওয়াইটা কিন্তু ডিপেন্ডেন্ট অধীন, অর্থাৎ কারোর উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর এক্স এবং ওয়াই দুজনাই বাস্তব, দুজনাই চল। এই এক্স চলটা আমার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, এবং ওয়াই চলটা ডিপেন্ডেন্ট অধীন। কেন? একটা এক্সাম্পল দিচ্ছি, তবে ক্লিয়ার হবে কোনটা স্বাধীন কোনটা অধীন। এক্সাম্পলের সাহায্যে পরিষ্কার আমরা বুঝতে পারবো। এক্সাম্পলটা দিচ্ছি, মনে করো একটা অপেক্ষক ওয়াই ইকুয়াল টু 3x+2 নিয়েছি, মানে এফ এক্স এর মান হচ্ছে 3x+2, এখানে এফ এক্স বলতে 3x+2, এখানে এফ এক্স হলো 3x+2। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স এর মান হচ্ছে আমি নিয়েছি 3x+2, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এখন এই অপেক্ষকটা আমি বলেছিলাম এক্সটা আমার স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা অধীন ডিপেন্ডেন্ট। কেন? কারণ এক্স এর মান তুমি ইচ্ছা অনুযায়ী যা কিছু তাই নিতে পারো, এক্স এর মানের উপর নির্ভর করছে ওয়াই, সেজন্য ডিপেন্ডেন্ট। এক্স এর মান তুমি যেমন যেমন নেবে ওয়াই এর মান তেমন ধরো। যদি এক্স এর মান তুমি 0 নাও, যে কোনো একটা বাস্তব যদি চল বিভিন্ন রকম মান নিতে পারে, ধরো এক্স এর মান 0 নিলাম, ঠিক আছে, হোয়েন দেন, যখন এক্স এর মান তুমি 0 নেবে তখন ওয়াই এর মান হবে 2। তাহলে এক্স এর মানের উপর ওয়াই এর মানটা নির্ভর করছে, তুমি এক্স এর মান যেমন যেমন নেবে ওয়াই এর মান তেমন। এক্স এর মান তুমি 0 নাও এখানে, তাহলে এক্স এর মান 0 নেবে, ওয়াই এর মান 2। এক্স এর মান তুমি যদি 1 নাও তাহলে ওয়াই এর মান হবে 5। এক্স এর মান যদি তুমি 2 নাও তাহলে ওয়াই এর মান হবে 8। অর্থাৎ এক্স এর মান তুমি যেমন যেমন পরিবর্তন করবে ওয়াই এর মান তেমন তেমন হবে। অর্থাৎ ওয়াই এর কোনো স্বাধীন মান নেই, এক্স এর মানের উপর ওয়াইটা নির্ভর করছে। অর্থাৎ এক্স স্বাধীন, এক্স এর তুমি মান র্যান্ডামলি যা খুশি তাই যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো। তাহলে এক্স এর মানের উপর নির্ভর করছে ওয়াই, সেই জন্য ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। অর্থাৎ এক্স এর আমি যে কোনো বাস্তব মান নিয়ে নিতে পারি, যেমন খুশি তেমন নিতে পারি, সেই মানের উপর নির্ভর করছে ওয়াই এর মানটা কেমন হবে। সেই জন্য বলেছিলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স হচ্ছে আমার স্বাধীন, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর জায়গায় আমি বসাতে পারি, এবং তার উপর নির্ভর করবে ওয়াই এর মানটা কেমন হবে। কারণ এক্স এর তুমি যেমন যেমন মান নেবে ওয়াই এর তেমন তেমন মান হবে। সেজন্য এই ধরনের অপেক্ষক বলা হয় বাস্তব চল। ঠিক আছে, এখন এই বাস্তব চলের সংজ্ঞাত কখন হবে সেটা এবার বলি। মনে করো এ যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স এই অপেক্ষকটা সংজ্ঞাত, সংজ্ঞাত মানে ডিফাইন্ড হবে, মানে অস্তিত্ব থাকবে, অনেক রকম ভাবে বলা যায়। তাহলে এই যে কোনো একটা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যায় বা এই বাস্তব বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা সংজ্ঞাত ডিফাইন্ড হবে। সংজ্ঞাত মানে ভ্যালিড, মানে সংজ্ঞা পাওয়া যাবে বা এর অস্তিত্ব থাকবে, ডিফাইন্ড হবে। ঠিক আছে, যদি একটা কন্ডিশন আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞাত তখনই হবে বা ডিফাইন্ড তখনই হবে যদি এফ অফ এর মানটা সসীম এবং বাস্তব হয়ে যায়। সসীম, ফাইনাইট, বাস্তব, রিয়েল, অর্থাৎ যে পয়েন্টটা নেবে এক্স ইকুয়াল টু এ, যে পয়েন্ট নিয়েছিলাম সেই পয়েন্টটা
অপেক্ষকে বসাবে, বসানোর পরে যদি অপেক্ষকের মানটা আমার ফাইনাইট এবং রিয়েল নাম্বার হয়ে যায়, সসীম এবং বাস্তব হয়ে যায়, দুটো কন্ডিশন, অর্থাৎ কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক ডিফাইন্ড হবে, সংজ্ঞাত হবে বা অস্তিত্ব থাকবে, এক্সিস্ট করবে। হ্যাঁ, কোনো একটা বাস্তব বিন্দুতে কোনো একটা বাস্তব অপেক্ষকের অস্তিত্ব বা সংজ্ঞাত হবে, বা তার মিনিংটা পরিপূর্ণ হবে, কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত, ডিফাইন্ড বা অস্তিত্ব থাকবে, এক্সিস্ট করবে, যদি সেই বিন্দুটা অপেক্ষকে বসানোর পর অপেক্ষকের মানটা আমার ফাইনাইট হয় এবং রিয়েল হয়। ফাইনাইট মানে সসীম, রিয়েল মানে বাস্তব। তো বাস্তব এবং সসীম মান যদি, যে কোনো বাস্তব মান, যে মানটা দেওয়া থাকবে সেই মানটা বসানোর পরে যদি অপেক্ষকের মানটা আমার বাস্তব হয় এবং সসীম হয়, তাহলে আমি বলবো যে অপেক্ষকটা ওই বিন্দুতে সংজ্ঞাত বা ডিফাইন্ড, বাস তার সংজ্ঞার অঞ্চলটা আমার বেরিয়ে যাবে। সংজ্ঞাত মানে ওই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলটাও বেরিয়ে যাবে ওই বিন্দুতে। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত হবে কি হবে না সেটা নির্ভর করছে যদি সেই বিন্দুটা অপেক্ষকে বসানোর পরে অপেক্ষকের মানটা আমার ফাইনাইট এবং রিয়েল হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স। প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এই অপেক্ষকটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স, এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে কিনা বলো। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স, কোশ্চেন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যে কোনো একটা বাস্তব বিন্দু অপেক্ষকটা সংজ্ঞাত হবে কিনা। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স নিয়েছি, যে বলছি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হবে কিনা বলো। তো এক্স ইকুয়াল টু জিরো বসাও এখানে, কারণ বলেছিলাম বিন্দুটা এখন বসাতে এফ অফ এ, এফ এক্স এর জায়গায় এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু এ বসতে এই বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় আমি এখানে বিন্দুটা যেহেতু জিরো, তাহলে এফ অফ জিরো বসেছি। দেখো এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে এফ অফ জিরো হচ্ছে জিরো বাই জিরো, আর জিরো বাই জিরো হচ্ছে অসংজ্ঞাত, ইনফাইনাইট ফর্ম, ইনফিনিটি ফর্ম। ওপরেও জিরো আছে নিচেও জিরো আছে, হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এটা সসীম এবং বাস্তব মান পাওয়া গেল না, কারণ এই মানটা জিরো বাই জিরো এটা আমার সংজ্ঞাত নয়, এটা আমার ইনডিটারমিনেন্ট ফর্ম। ঠিক আছে, জিরো বাই জিরো আনডিফাইন্ড, অসংজ্ঞাত। ওপরেও জিরো হয়েছে নিচেও জিরো আছে, উপরে জিরো নিচেও জিরো হলে কি হয়, অসংজ্ঞাত হয়ে যায়, সংজ্ঞাত হবে না, সসীম হবে না, এই মানটা সসীম নয় এবং এই মানটা বাস্তবও নয়। তাহলে যেহেতু এই মানটা সসীম এবং বাস্তব নয়, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু অপেক্ষকটা আমার সংজ্ঞাত হবে না। কিন্তু জিরো বাদ দিয়ে অন্য যে কোনো বিন্দু ওয়ান নাও, তাহলে ওয়ান স্কোয়ার বাই ওয়ান মানে ওয়ান, যদি টু নাও তাহলে টু স্কোয়ার মানে ফোর বাই টু, ফোর বাই টু মানে টু, অর্থাৎ সসীম এবং বাস্তব আসছে। অর্থাৎ জিরো বিন্দু বাদ দিয়ে বাকি যে কোনো বিন্দুতে কিন্তু অপেক্ষকটা আমার সংজ্ঞাত, কিন্তু জিরো বিন্দুতে আমার সংজ্ঞাত হচ্ছে না, কারণ জিরো বিন্দু জিরো বাই জিরো একটা আনডিফাইন্ড ফর্ম চলে আসছে, অর্থাৎ ফাইনাইট এবং রিয়েল এই প্রপার্টিকে মেনটেন করে চলছে না, সেজন্য এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হবে না। তাহলে কোনো একটা বাস্তব বিন্দু কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত হবে কি হবে না, তার এটা একটা উদাহরণ। আরও একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো মনে করো একটা অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার অফ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। একটা অপেক্ষক এটা নিতেই পারি, এফ এক্স ইকুয়াল টু এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স দিয়ে বলছি এক্স ইকুয়াল টু থ্রি পয়েন্টে, এক্স ইকুয়াল টু থ্রি পয়েন্টে অপেক্ষকটা সংজ্ঞাত হবে কিনা টেস্ট করো। এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে এই অপেক্ষকটা ডিফাইন্ড, এর অস্তিত্ব থাকবে কিনা টেস্ট করতে হবে। তো এক্স ইকুয়াল টু আমি থ্রি বসাচ্ছি, দেখো তো এক্স ইকুয়াল টু যখনই তুমি থ্রি বসাচ্ছ তাহলে এফ অফ থ্রির মান হয়ে যাচ্ছে কত আমার, তো এফ অফ থ্রির মান হয়ে যাচ্ছে এখানে থ্রি মাইনাস টু মানে ওয়ান, আর থ্রি মাইনাস সিক্স মানে মাইনাস থ্রি, রুট ওভার অফ মাইনাস থ্রি। এখন রুট ওভার অফ মাইনাস থ্রি মানে আই রুট থ্রি, এটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল রাশি বলে তোমাদের ইলেভেনের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার পড়ানো হবে। অর্থাৎ এই সংখ্যাটা আমার বাস্তব সংখ্যা নয়, রুট ওভার অফ মাইনাস থ্রি এটা কিন্তু আমার ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার, দিস ডাজ নট বিলংস টু রিয়েল, অর্থাৎ এটা আমার বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। রুট ওভার অফ মাইনাস থ্রি এটা মানে আই রুট থ্রি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি। ঠিক আছে, জটিল রাশি তোমাদের ইলেভেনই পরে পড়ানো হবে। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমার বাস্তব সংখ্যা নয়। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত হতে গেলে কি বলেছিলাম, ফাইনাইট হতে হবে এবং রিয়েল হতে হবে। তো এখানে বাস্তব হতে হবে, তাহলে এই সংখ্যাটা কি বাস্তব হলো, বাস্তব হলো না, অবাস্তব সংখ্যা চলে আসছে। তাহলে যেহেতু আমার এই সংখ্যাটা বাস্তব হলো না, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে অপেক্ষকটা কি অস্তিত্ব থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বিন্দু অপেক্ষক অস্তিত্ব থাকবে না। এইরকম কোনো একটা বিন্দু দিয়ে দেবে বা কোনো একটা ইন্টারভেল দিয়ে দেবে, এর মধ্যে হবে কিনা। এটা শুধু থ্রি বিন্দুতে নয়, ফোর বিন্দুতে অস্তিত্ব থাকবে না। তুমি দেখো এক্স ইকুয়াল টু ফোর বসাও, তাহলে কিন্তু আমার রুটের ভেতরে নেগেটিভ আসবে, তখন অস্তিত্ব থাকবে না। কিন্তু অন্য মনে করো এইট বসাচ্ছে এক্স এর মান, তখন কিন্তু আমার অস্তিত্ব থাকবে। মনে করো এক্স ইকুয়াল টু এইট, মনে করো এক্স ইকুয়াল টু এইট,
এক্সওয়ালটি যদি 8 বসাও প্রদত্ত অপেক্ষকে, তাহলে কিন্তু আমার অস্তিত্ব থাকবে। তাহলে কখনো একটা বিশেষ বিশেষ পয়েন্টের জন্য অস্তিত্ব থাকবে আর বিশেষ বিশেষ পয়েন্টের জন্য অস্তিত্ব থাকবে না। এগুলো তোমায় বার করতে বলে যে কোন বিন্দুতে বা কোন রেঞ্জের মধ্যে, কোন ইন্টারভ্যালের মধ্যে এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে, কোন ইন্টারভ্যালের মধ্যে অপেক্ষকটা সংজ্ঞাত হবে না, সেটা পার করার নিয়মটা বললাম। তাহলে সেই বিন্দুটা অপেক্ষকে বসাতে হবে, বসানোর পরে যদি ফাইনাইট এবং রিয়েল হয় তাহলে সেটা সংজ্ঞাত বা ডিফাইন্ড অস্তিত্ব আছে। আর যদি বিন্দুটা বসানোর পরে সেটা ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসে, 0/0 বা ইনফিনিটি এই ধরনের ফর্ম চলে আসে, বা অবাস্তব সংখ্যা চলে আসে, বাস্তব সংখ্যা না আসে, তখন কিন্তু সেটা এক্সিস্ট করবে না, অস্তিত্ব থাকবে না বা ডিফাইন্ড হবে না। ঠিক আছে? তাহলে অপেক্ষক কাকে বলে বললাম, অপেক্ষক কখন সংজ্ঞাত হবে, কোন বিন্দুতে সংজ্ঞাত হবে, কিভাবে টেস্ট করতে হয়, এই বিষয়টা হলো। এবার একটা বিশেষ টাইপের অপেক্ষক আছে, সেই অপেক্ষকের কথা একটু বলি। এবার আসছি পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক কি, বা কোন ধরনের অপেক্ষকগুলোকে বলে পলিনোমিয়াল ফাংশন। খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লাস 12-এ কাজে লাগবে, বা যে কোনো হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা শুধু ম্যাথের ক্ষেত্রে নয়, ফিজিক্স কেমিস্ট্রিতেও কাজে লাগবে। পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক কি ধরনের অপেক্ষক? সাধারণত যে কোনো পলিনোমিয়াল ফাংশন, যেহেতু পি দিয়ে নাম পলিনোমিয়াল ফাংশন, সেজন্য পি অফ এক্স দ্বারা ডিনোট করে। যে কোনো পলিনোমিয়াল ফাংশনকে পি অফ এক্স দ্বারা ডিনোট করা হয়। যে কোনো পলিনোমিয়াল ফাংশনকে এভাবে পি অফ এক্স দ্বারা ডিনোট করা হয়। পি অফ এক্স বলতে কি? পি অফ এক্সটা কেমন দেখতে, পলিনোমিয়াল ফাংশন জাস্ট একটু মনে রাখা, তারপর এক্সাম্পল দিচ্ছি। পলিনোমিয়াল ফাংশন ঠিক এরকম দেখতে, দেখো আমি লিখছি পলিনোমিয়াল ফাংশনটা কেমন দেখতে। যে কোনো পলিনোমিয়াল ফাংশন তাকে দেখতে পি অফ এক্স ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস a, যেখানে a0 a1 a2 an এরা সব বাস্তব ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট। এরা প্রত্যেকেই বাস্তব ধ্রুবক পদ, যে কোনো রিয়েল কনস্ট্যান্ট নাম্বার, অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বার a0 a1 a2 ডট ডট এই যে an, এই যে রয়েছে সহগগুলো, এক্স এর যে সহগগুলো রয়েছে, এরা কিন্তু সবাই কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক পদ। আর এক্স তো যে কোনো চলরাশি, আর এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এনটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে a0 a1 a2 an এরা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স যে কোনো চলরাশি। তাহলে পলিনোমিয়াল ফাংশন দেখতে পি অফ এক্স দ্বারা ডিনোট করা হবে, তাকে দেখতে a0 x টু দি পাওয়ার n। এটা জাস্ট মনে রাখতে হবে এই টার্মসটা, যে এই ধরনের অপেক্ষককে পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক বলা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে মূল যে টার্মসটা, জেনারেল টার্মস, সেটা হচ্ছে a0 x টু দি পাওয়ার n, মুখস্থ রাখতে হবে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 1। প্রথমে দেখবে এর সাফিক্সে 0, এক্স এর পরে n, এখানে 0 হলে এখানে n, এখানে 1 হলে n মাইনাস 1, 1 n থেকে 1 বাদ গেছে, 2 n থেকে 2 বাদ গেছে, দিয়ে লাস্টের পথে এ টু দি পাওয়ার, অর্থাৎ এইটা এবং এটার যোগফল সবসময় n হবে। এটা মনে রাখতে হবে তোমাকে। দেখো এর সাফিক্সে যেটা রয়েছে 0 আর পাওয়ার n, এই দুটো যোগফল কিন্তু টোটাল n হবে। সাফিক্সে 1 রয়েছে, পাওয়ারে n মাইনাস 1, টোটাল যোগফলটা কিন্তু আমার n হচ্ছে। 2 রয়েছে, n মাইনাস 2, যোগফলটা কিন্তু, অর্থাৎ যেভাবে হোক যোগফলটা কিন্তু আমার n হবে। তাহলে এই যে সিস্টেম এগুচ্ছে, এটাকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এরকম। এটা এক ধরনের এটা এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। 5x টু দি পাওয়ার 4, 5 কনস্ট্যান্ট, x এর পাওয়ারে 4, মাইনাস 3x কিউব, x এর পাওয়ারে 3, 2 x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। অর্থাৎ এগুলো সব কনস্ট্যান্ট, a0, এটা a1, এটা a2, এটা a3, এটা a4, এটা সব কনস্ট্যান্ট। এবং এক্স এর পাওয়ারগুলো দেখো, এখানে প্রথমে n ছিল, তারপর n মাইনাস 1 হয়েছে, তারপর n মাইনাস 2 হয়েছে, অর্থাৎ এক্স এর পাওয়ারগুলো ক্রমান্বয়ে কমতে কমতে যাবে। প্রথমে 4 ছিল, তারপর এক্স এর পাওয়ার 3 হলো, তারপর এক্স এর পাওয়ার 2 হলো, তারপর এক্স এর পাওয়ার 1 হলো, তারপর কনস্ট্যান্ট টার্ম। এখানেও তাই, n ছিল, n মাইনাস 1 ছিল, n মাইনাস 2 ছিল, লাস্টে কনস্ট্যান্ট টার্ম। এখানেও তাই। এই ধরনের যে ফাংশন, একে বলে পলিনোমিয়াল ফাংশন, এটাকে বলে পলিনোমিয়াল অফ অর্ডার 4। এটা 4 ঘাত অর্ডারের, অর্থাৎ 4তম ঘাতের একটা পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক। ঠিক আছে?
4তম ঘাতের পলিনোমিয়াল ফাংশন, এটা 5তম হতে পারে, শুধু এক্স কিউব দিয়ে হতে পারে। এটা এই ধরনের যে টার্মস ফাংশন এগুলো পলিনোমিয়াল ফাংশন, অর্থাৎ তোমাকে মূল যে জায়গাটা, এই জায়গাটা মনে রাখতে হবে পলিনোমিয়াল ফাংশনের বিষয়টা। এটা গেল পলিনোমিয়াল ফাংশন। এবার আসছি মডিউলাস ফাংশন। এটাও খুব ইম্পর্টেন্ট, সবসময় কাজে লাগে মডিউলাস ফাংশন। 11 তো সবসময় কাজে লাগবে, 12 কাজে লাগবে, বা ক্যালকুলাস ডেরিভেটিভ ইন্টিগ্রেশন প্রতি মুহূর্তে মডিউলাস ফাংশনটা কাজে লাগবে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথের অন্যান্য পার্ট বলো, সবসময় এই মডিউলাস ফাংশনটা, এর কনসেপশনটা প্রচুর জরুরি। ঠিক আছে, যেন ভালো করে বুঝে নাও। মানে ডেফিনেশনটা, যেমন পলিনোমিয়াল ফাংশন বলতে কি তার জেনারেল ফর্মসটা কি, এটা মনে রাখতে হয়। এর ক্ষেত্রেও মডিউলাস ফাংশনের মূল যে বিষয়টা কি হয় সেটা তোমার রাখতে হবে। দেখো আমি লিখছি মডিউলাস ফাংশনটা কি। এটা মডের চিহ্ন, দুদিকে দুটো দাগ থাকবে, মাঝখানে এক্স থাকবে, এগুলো পড়া হয় মড এক্স, মড অফ এক্স। এই মড এক্স এর মান শুধুমাত্র এক্স হবে, অর্থাৎ পজিটিভ এক্স হয়ে যাবে যদি এক্স এর মানটা আমার গ্রেটার দ্যান জিরো হয়ে যায়। অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা হয়ে যায় তাহলে মড এক্স সমান এক্স হয়ে যাবে। এক্স যদি নেগেটিভ হয় তাহলে মড এক্স সমান মাইনাস এক্স হয়ে যাবে। এক্স এর মান যদি জিরো হয় তাহলে মড এক্স সমান জিরো হয়ে যাবে। এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন কাজে লেগে সর্বত্র অঙ্ক হতে হয়। এটা মড এক্স না দেওয়া থেকে মড অফ এক্স মাইনাস হতে পারে, এক্স মাইনাস টু হতে পারে, মডিউলাস অফ ইত্যাদি অনেক হতে পারে। মূল সংজ্ঞাটা হচ্ছে এটা যে মড এক্স এর মান মডের ভিতরে যেটা সেটাই হবে যদি এক্স আমার ধনাত্মক হয়, মানে গ্রেটার দেন জিরো যায়। মডের ভিতরে যেটা আছে সেই সংখ্যাটা মাইনাস অফ হয়ে যাবে, মাইনাস অফ এক্স হয়ে যাবে যদি এক্স এর মানটা আমার নেগেটিভ হয়ে যায়। আর ইকুয়াল টু জিরো হবে যদি এক্স এর মানটা জিরো হয়ে যায়। কেমন একটা এক্সাম্পল দিচ্ছে দেখো। মনে করো এক্স ইকুয়াল টু টু, অতএব মড অফ টু সমান কত হবে? মনে করো এক্স ইকুয়াল টু টু নিয়েছি, তাহলে মডিউলাস অফ টু, অর্থাৎ এক্স, এই যে মডিউলাস অফ এক্স, এক্স এর জায়গায় দুই বসে, তাহলে মড অফ টু সমান কি হবে? ডেফিনেটলি মড অফ টু টু হবে, কারণ টু আমার গ্রেটার দেন জিরো। এই যে বলছি এক্স এর মান যদি গ্রেটার, অর্থাৎ এই যে এখানে এক্স বলতে দুই, তো দুই তো গ্রেটার দেন জিরো, দুই তো ডেফিনেটলি গ্রেটার দেন জিরো। তাহলে যেহেতু আমার দুই গ্রেটার দেন জিরো, তাহলে মডিউলাস অফ টু সমান টু হবে, যেহেতু দুই আমার গ্রেটার দেন জিরো। এবার মনে করি এক্স এর মান মাইনাস ওয়ান নিচ্ছি। আবার মনে করি নিলাম এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মডিউলাস অফ মাইনাস ওয়ান, দেয়ারফর মডিউলাস অফ মাইনাস ওয়ান সমান কোনটা হবে? মাইনাস ওয়ান তো জিরো থেকে কম, তো তখন কি হবে? মাইনাস অফ এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি কি হলো? প্লাস ওয়ান। বুঝা গেল? তাহলে এক্স এর মান যদি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই তাহলে মডিউলাস অফ মাইনাস ওয়ান সমান মাইনাস অফ মাইনাস ওয়ান, এই মাইনাসটা তো ডেফিনেশনে, আর এক্স এর মান কত নিচে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান দ্যাট ইজ প্লাস ওয়ান হয়ে গেল। অর্থাৎ যদি এক্স এর মান আমার পজিটিভ হয় তাহলে মড এক্স সমান সরাসরি এক্স হয়ে যায়। যদি এক্স এর মান নেগেটিভ হয় তাহলে মডুলাস অফ মাইনাস ওয়ান মাইনাস অফ যে মানটা দেওয়া আছে এটা, মাইনাস অফ মাইনাস তো ডেফিনেশনের জন্য, এই যে ডেফিনেশন আছে মাইনাস, আর এক্স এর মান কত নিয়েছিল মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান এটা, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তো ওয়ান হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এইবার যদি এক্স এর মান জিরো নিয়ে নিই, এক্স এর মান যদি জিরো নিই তাহলে মডিউলাস অফ জিরো, এটা তো জিরো হবে, কারণ এক্স এর জিরো নিলে সরাসরি বলে দেওয়া আছে জিরো, তাহলে মডিউলাস জিরো জিরো। অর্থাৎ যদি এক্স এর মান তুমি ধনাত্মক সংখ্যা নাও তাহলে এই মড এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাবে, যদি এক্স এর মান ঋণাত্মক সংখ্যা নাও মড এক্স ইকুয়াল মাইনাস এক্স হয়ে যাবে, যদি এক্স এর মান জিরো নিয়ে যাও মড এক্স ইকুয়াল টু জিরো যাবে। এটা মড এক্স এর কনসেপশন। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাও ক্লিয়ার হয়ে যাবে। এবারে শুধু মড এক্স না নিয়ে মডিউলাস অফ এক্স মাইনাস টু নিয়েছি, শুধু মড এক্স না নিয়ে কি নিয়েছি? মডিউলাস অফ এক্স মাইনাস টু নিয়েছি। তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস টু সমান, যেমন মড এক্স সমান এক্স হয় যখন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে মডিউলাস এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু হবে যদি এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো হয়ে যায়। তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু তখন হবে যদি এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, মড এক্স সমান এক্স হয় যদি এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এই কনসেপশন কাজে লেগে মডিউলাস অফ এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু হবে যদি এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো মানে কি? এক্স গ্রেটার দেন টু। তাহলে এক্স গ্রেটার দেন যদি এক্স যদি দুইয়ের থেকে বড় হয় তবে মডিউলাস অফ এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু হবে। এবারে এটা, এটা সমান মাইনাস অফ এটা সেটা। দেখো ঠিক লেখা আছে কিনা? মড এক্স সমান মাইনাস এক্স যদি এক্স লেস দেন জিরো যায় তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস টু সমান মাইনাস অফ এক্স মাইনাস টু হবে। মাইনাস অফ এক্স মাইনাস টু কখন? যদি এক্স মাইনাস টু লেস দেন জিরো যায়, বলছে এক্স লেস দেন জিরো হলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে মডিউলাস এক্স মাইনাস টু সমান মাইনাস এই মাইনাসটা আর এই এক্সটা বলতে এখানে এক্স মাইনাস টু, এখানে যে এক্স, যে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস টু যখন এক্স মাইনাস টু লেস দেন জিরো, আর ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটা সমান জিরো যখন এবং ওইটার সময় জিরো যখন এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো।
এবং এটার মান জিরো কখন হবে, যদি এক্স চলে জিরো যায়। এখানে এক্স বলতে কত, এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এই মড এক্স এর জায়গায় শুধু এক্স না থাকে, যদি এক্স মাইনাস টু থাকে বা এক্স মাইনাস ওয়াই থাকে বা এক্স মাইনাস পি থাকে বা এক্স মাইনাস ফোর থাকে, কনসেপশন কিন্তু একটাই, যে মড এক্স যখন এক্স হয়, যখন এক্স জিরো, ইকুয়াল মাইনাস এক্স হয়, যখন এক্স লেস দেন জিরো হয়, যদি এক্স চলে জিরো। তো এই প্রপার্টি যে কোনো ক্ষেত্রে তোমার লাগাতে পারে, ঠিক আছে। এটা এক্স মাইনাস টু না হয় এক্স মাইনাস ওয়াই হতে পারে, যাই হোক না কেন প্রপার্টি কিন্তু সবসময় একই। এটা গেল এই যে অপেক্ষক, একে বলা হয় মডিউলাস ফাংশন। এবার আসছে বৃহত্তম অখণ্ড অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটাও ওই মড অপেক্ষকের মতো খুব ইম্পর্টেন্ট অপেক্ষক, এটাও মনে রাখতে হয়। যেমন মড ফাংশনটা মনে রাখতে হচ্ছে মড এক্স সমান এক্স হয়, মড এক্স সমান মাইনাস এক্স কখনো হয়, মড এক্স ইকুয়াল জিরো কখনো হয়, এটা যেমন মনে রাখতে হচ্ছে কন্ডিশনগুলো। একই রকম ভাবে বৃহত্তম অখণ্ড অপেক্ষক বাংলায় ইংরেজি বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আরও একটা নাম হচ্ছে বক্স এক্স বলা হয়। তো এই বিষয়টা কি, এই বিষয়টা দেখো আমি লিখছি কেমন হয়। এই যে টোটাল সিস্টেমটা লিখেছি এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা ইংরেজিতে বলা হয় বক্স এক্সও বলা হয়। এই যে যেহেতু বক্সের মধ্যে রয়েছে ক্লোজড ইন্টারভ্যাল বক্স অফ এক্স, এই কনসেপশনটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। বৃহত্তম অখণ্ড অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যাকে বলা হয় বক্স এক্স। বক্স এক্স এর মান জিরো কখন হবে, যদি এক্স এর মানটা জিরোর সঙ্গে সমান হবে কিন্তু একের থেকে ছোট হবে। আবার বলছি, বক্স এক্স এর মান জিরো হবে যদি এক্স এর মানটা জিরোর সঙ্গে সমান হয় কিন্তু একের সঙ্গে থাকে ইকুয়াল টু চিহ্নটাই, জিরো লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, অর্থাৎ যার সঙ্গে এক্স এর মানটা ইকুয়াল থাকবে বক্স এক্স এর মান সেটা হবে। যেহেতু আমার এক্স এর সঙ্গে ইকুয়াল রয়েছে জিরো, লেস দেন ইকুয়াল টু, তাহলে ইকুয়াল সাইন রয়েছে জিরোতে, সেই জন্য বক্স এক্স এর মান জিরো হবে। আবার এখানে ওয়ানে শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল ওয়ানে, বক্স এক্স এর মান ওয়ান হবে যদি ওয়ান লেস দেন এক্স লেস দেন টু। এখানে টু না লিখে যদি থ্রি লেখো তাহলে কিন্তু হবে না, অর্থাৎ পরপর ইন্টিজারগুলো নিতে হবে। এই যে ইন্টিজার অখণ্ড সংখ্যা, পরপর অখণ্ড সংখ্যা নিতে হবে। জিরো, জিরোর পর অখণ্ড সংখ্যা ওয়ান, ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, থ্রি পর এভাবে ডট 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 করতে করতে চলছে। এক্স এর মান যার যার সঙ্গে সঙ্গে সমান আছে, দেখো বক্স এক্স এর মান তাই তাই আছে। এক্স এর মান জিরোর সঙ্গে সমান ছিল, জিরো হয়েছে। এক্স এর মান এখানে ওয়ানের সঙ্গে সমান ছিল কিন্তু দুইয়ের থেকে ছোট, ওয়ান হয়েছে। দুইয়ের সঙ্গে সমান কিন্তু তিনের থেকে ছোট, দুই হয়েছে। তিনের সঙ্গে সমান কিন্তু চারের থেকে ছোট, তিন হয়েছে। এরপরে চার হবে যদি চারের সঙ্গে সমান হয় কিন্তু পাঁচের থেকে ছোট। অর্থাৎ এইখানে একে একে বাড়তে 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 অখণ্ড সংখ্যাগুলো যাবে ঠিক পরপর কিন্তু, হ্যাঁ। এবং এখানে যার সঙ্গে এক্স এর মানটা ইকুয়াল হবে ঠিক সেই মানটা হবে, অর্থাৎ বক্স এক্স ইকুয়াল টু জিরো যদি জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান হয়ে যায়, ইকুয়াল টু ওয়ান যদি ওয়ান লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এটা কখন কাজে লাগবে, মনে করো আমার দরকার 1.5 এর মান দরকার, বক্স অফ 1.5, বক্স অফ 1.5 ওয়ানের সঙ্গে সমান অথবা তার থেকে বড়, দুইয়ের থেকে ছোট। মনে করো তোমায় বলতে চাইছি যে বক্স অফ 1.5 এটা সমান কত, বক্স অফ 1.5 বলতে পারে এটা কিন্তু 1.5, হ্যাঁ। বক্স অফ 1.5 এর মান নির্ণয় করতে আমি বলেছি। তাহলে বক্স অফ 1.5, 1.5 কোন জায়গায় হবে, 1.5 এই মানটা 0 to 1 এর মধ্যে নিশ্চয় নেই। 1.5 মানে একের থেকে বেশি, তাহলে একের থেকে বেশি, দুইয়ের থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এক্স এর মান যদি একের সঙ্গে সমান অথবা দুইয়ের থেকে ছোট এই জায়গায় থাকে, তাহলে তার মান কত হয়েছে, ওয়ান হয়ে যায়। তাহলে বক্স অফ 1.5 এর মান ডেফিনেটলি কত হবে, ওয়ান হবে। কারণ ডেফিনেশন বলে দিচ্ছে যদি একের সঙ্গে সমান এবং দুইয়ের থেকে ছোট এক্স এর মান হয়ে যায় তাহলে বক্স এক্স এর মান ওয়ান হবে। তাহলে 1.5 যদি বক্স অফ 1.5 এর মান নির্ণয় করতে হয় তার মান কত হবে, ওয়ান হবে। কিন্তু যদি বলে আমার বক্স অফ 1.6, বক্স অফ 1.7 মনে করো, এটাও ডেফিনেটলি ওয়ান হবে কারণ 1.7 মানটা এটা। কিন্তু যদি বলে আমার 2.1 বক্স অফ, তো বক্স অফ 2.1 মানে কত, ডেফিনেটলি 2.1 মানটা এখানে রয়েছে, দুই রয়েছে। যদি বলে 0.4 বক্স অফ, 0.4 মানে জিরোর থেকে একটু বেশি কিন্তু একের থেকে ছোট, তাহলে কোথায় হবে, এটা ডেফিনেটলি জিরো হয়ে যাবে। তো এই যে বিষয়, এই বিষয়টা জানার জন্য এই কনসেপশনটা কাজে লাগাতে হচ্ছে। অর্থাৎ বক্স এক্স এর মান জিরো হবে যদি জিরোর মানটা এটা থেকে, ওয়ান হবে যদি ওয়ানের মানটা এই রেঞ্জে থাকে, যদি টু হবে টু এর মানটা যদি এই রেঞ্জের মধ্যে, থ্রি হবে থ্রির মধ্যে এটা। তাহলে এইখানে ছিল আমার অখণ্ড সংখ্যা ছিল না, অখণ্ড সংখ্যা নিয়ে চলে এলাম, এই ছিল না নিয়ে আসা এই কনসেপশনের জন্যই আমার বৃহত্তম অখণ্ড সংখ্যা দরকার। ঠিক আছে, এই যে ভাষা দিয়ে বৃহত্তম অখণ্ড সংখ্যা, যে সংখ্যাটা হলো সেটা অখণ্ড সংখ্যা। তাহলে 1.5 ছিল একটা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, অখণ্ড সংখ্যা নিয়ে চলে এলাম। 1.7 ছিল অখণ্ড সংখ্যা ছিল না, অখণ্ড নিয়ে ছিল। 2.1 অখণ্ড ছিল না, অখণ্ড নিয়ে চলে এলাম। 0.4 অখণ্ড ছিল না, অখণ্ড নিয়ে চলে এলাম। এই যে অখণ্ড না থাকলেও অখণ্ডে নিয়ে চলে আসা এই যে প্রসেস, সেটা হচ্ছে বৃহত্তম অখণ্ড সংখ্যার অপেক্ষক, একে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। মোটামুটি এই বাস্তব চল অপেক্ষক চ্যাপ্টারে এই যে কটা প্রপার্টি বললাম, ডেফিনেশন, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে কখন ডিফাইন্ড হবে কখন আনডিফাইন্ড হবে, মড ফাংশন কাকে বলা হয়, ঠিক আছে, মড ফাংশনের প্রপার্টি, এবং এই যে বক্স ফাংশন, হ্যাঁ, তারপর পলিনোমিয়াল ফাংশন, এই যে বিষয়গুলো বললাম,
এই কনসেপশনগুলি আপাতত এই চ্যাপ্টারে কাজে লাগবে। এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক ধরে বোঝাতে হয়, থিওরি সেরকম বেশি কিছু নেই। তো এই পর্যন্ত আজকে পড়লাম, পরের দিন অঙ্ক ধরে ধরে বিশেষ বিশেষ অঙ্কগুলো ধরে ধরে আলোচনা করবো, ঠিক আছে?